আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ এহসান হাসান জনি। ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস উইথ এহসান। এই চ্যানেলে আমি দেখাবো কিভাবে আমি আইএলসের প্রিপারেশন নিচ্ছি। আজকে আমার তৃতীয় দিন। অনেক দিন যাবৎ পড়াশোনার বাইরে ছিলাম, হঠাৎ করে পড়াশোনা শুরু করেছি। সো প্রথম 2 দিন রিডিং আয়ত্তে আনতে খুবই কষ্ট হলেও তৃতীয় দিনে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে এবং এইখান থেকে অনেকগুলো ভোকাবুলারি শিখেছি বলতে আজকে অফিসের ফাঁকে ফাঁকে আমি রিডিংটা কিছুটা পড়েছি এবং রিডিং এক্সাম দেওয়ারও এক ফাঁকে সুযোগ হয়েছে। সেই ফাঁকে এক্সামটা দিয়ে আজ 13-র মধ্যে 12 পেয়েছি। গতকালকে 13-র মধ্যে 10 পেয়েছিলাম। আজকে কিছুটা ইমপ্রুভ করার কারণে আমার মনটা ভালো। আশা করি আমার অডিয়েন্স যারা আছেন তারাও যদি আমার সাথে থাকেন, আপনারাও ডে বাই ডে ইমপ্রুভ করবেন ইনশাল্লাহ। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আইএলস 19 রিডিং ফেস রিডিং টেস্ট 1 ফেস 2। তো যাদের কাছে মানে আইএলস 19-এর বইটা আছে তারা আইএলস 19-এর বইটা দিয়ে শুরু করতে পারেন। প্যাসেজ আমার অডিও কিংবা ভিডিও শুনতে শুনতে প্যাসেজটা মিলাই নিতে পারেন। আর যাদের কাছে নাই তারা পিডিএফ দিয়ে শুরু করতে পারেন। তবে আজকে আমি যেটা ফিল করলাম সেটা হলো যে এই আইএলটিএস প্রিপারেশনে যখন রিডিংটা পড়তে হবে, রিডিং পড়ার সময় এইরকম একটা খাতা থাকলে বেটার এবং এইখান থেকে যে যে ওয়ার্ডগুলো আমি বুঝতে পারিনি সেই ওয়ার্ডগুলো আমি লিখে রেখেছি। এই যে দেখুন সেই ওয়ার্ডগুলো আমি লিখে রেখেছি এবং এই ওয়ার্ডগুলোর বাংলা মিনিংও আমি লিখে রেখেছি, যে কারণে এটা বুঝতে আমার তুলনামূলক সোজা হয়েছে। তো এইখানে যেটা লেখা আছে আপনাদেরকে আমি দেখাই। এই যে আইএলটিএস প্রিপারেশন আইএলটিএস প্রিপারেশন 19 রিডিং টেস্ট 1 এবং ফেজ 2 এটাতেও সময় দিতে হবে আমাদের কিন্তু 20 মিনিট, অর্থাৎ 20 মিনিটের বেশি সময় দেওয়ার সুযোগ নেই। কিন্তু যেহেতু আমি প্রথম প্রিপারেশন নেওয়া শুরু করেছি সেহেতু 20 মিনিটের মধ্যে শেষ করতে গেলে আমার বুঝতে খানিকটা বেগ পেতে হচ্ছে। তো আমি একটু বেশি সময় নিচ্ছি, একটু বেশি সময় নিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করছি এবং তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি চেষ্টা করব কি এই যে বুঝে উত্তর দেওয়ার যে ক্যাপাবিলিটা, এইটা টাইমিংটা আমি কমিয়ে আনার ট্রাই করব। আমি ফার্স্টেই নাম্বারের দিকে খেয়াল না করে আমি রিডিং প্যাসেজ কীভাবে দ্রুত বোঝা যায় সেটা বোঝার ট্রাই করব। এতে কী হবে, আমার ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট হবে, আমার রিডিং স্টাইল ইমপ্রুভমেন্ট হবে এবং আমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো বেশি কথা না বলে চলুন দ্রুত শুরু করে দেওয়া যাক আজকের পড়া। পড়ার টপিকটা হলো রিডিং ফেজ 2। ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিট অন কোশ্চিন 14 to 26 হুইচ আর বেজ অন রিডিং ফেজ 2। অর্থাৎ আমাদের 20 মিনিটের মধ্যে এটা পড়ে শেষ করতে হবে এবং কোশ্চিন 14 থেকে 26 পর্যন্ত উত্তর করতে হবে, অর্থাৎ 13টা কোশ্চিনের উত্তর করতে হবে। টপিকটা আজকে রিডিংয়ের টপিকটা হলো দি পাইরেটস অফ দ্য অ্যানশিয়েন্ট মেডিটেরিয়ান। দি পাইরেটস অফ দ্য অ্যানশিয়েন্ট মেডিটেরিয়ান। এটার মানে হলো প্রাচীন ভূমধ্যসাগরীয় যে জলদস্যু আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের এই গল্প। ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলেনিয়াম বিসিই, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শতকের দিকে, পাইরেটস সেইল অ্যারাউন্ড দ্য মেডিটেরিয়ান, অর্থাৎ এই জলদস্যুরা এই ভূমধ্যসাগরে ঘুরে বেড়াতো, অ্যাটাকিং শিপ অ্যান্ড অ্যাভয়েড পার্সিউয়ার্স, অর্থাৎ শিপকে অ্যাটাক করত এবং অ্যাভয়েড পার্সিউয়ার্স। এখানে পার্সিউয়ার্স মানে হলো দি ম্যান হু ডিলিং উইথ দ্য লস, অর্থাৎ পুলিশ কিংবা লয়ার টাইপের যারা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, তারা চেষ্টা করতো তাদেরকে অ্যাভয়েড করে যাওয়ার জন্য। এরপর প্যারাগ্রাফ আকারে এটা দেয়া আছে। এই নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হোয়েন ওয়ান মেনশন পাইরেটস, অর্থাৎ যখন কেউ জলদস্যুর কথা বলে, অ্যান ইমেজ ইজ স্প্রিং দ্য মোস্ট পিপল মাইন্ডস অফ এ ক্রিউ অফ মিসফিট ডেয়ার ডেভিল অ্যান্ড অ্যাডভেঞ্চার ইন কমান্ড অফ টল সেলিং শিপ ইন দ্য ক্যারিবিয়ান সি। অর্থাৎ কেউ যখন পাইরেটসের কথা বলে তখন যে ইমেজটা সবার আগে আমাদের মাথার মধ্যে আসে সেটা হলো একটি গ্রুপ অফ পিপুল যারা মিসফিটস বা দুর্ব্যবহার করে, ডেয়ার ডেভিল মানে খুবই সাহসী, অ্যাডভেঞ্চারাস মানে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে এবং
টল সেইলিং শিপ অন দ্য ক্যারিবিয়ান, অর্থাৎ পালবাহী যে নৌকাগুলো থাকে, লম্বা লম্বা পাল, সেই পালবাহী নৌকাতে তারা এই ক্যারিবিয়ান সিতে ঘোরাঘুরি করে। ইয়েট ফ্রম দ্য ফার্স্ট টু দ্য থার্ড মিলিনিয়াম বিসিই, অর্থাৎ এই যে তৃতীয় শতকের প্রথম দিকে, থাউজেন্ড অফ ইয়ার বিফোর দিস সবাকার বিগান টু স্প্রেডিং ফিয়ার অ্যাক্রস দ্য ক্যারিবিয়ান, অর্থাৎ এই হাজার বছর ধরে এই যে সবাকার মানে হলো ঠকবাজ, বা যারা অনেক বেশি কথা বলে কিংবা অন্যদের কাছে প্রোপাগান্ডা ছড়ায়। কি ছড়ায়? এই যে ক্যারিবিয়ান দ্বীপে এই যে পাইরেটস বা জলদস্যুরা ঘোরাঘুরি করে। অ্যান্ড রেইডিং দ্য মার্চেন্ট শিপ, অর্থাৎ মার্চেন্ট শিপকে রেইড করে বা মার্চেন্ট শিপকে ধরার চেষ্টা করে। অ্যান্ড থ্রেটেনিং দ্য ভাইরাল ট্রেড রুট, অর্থাৎ এই যে বাণিজ্যিক যে রুটটা আছে এই রুটে তারা একটি হুমকি স্বরূপ। হাউএভার, ডিসপাইট অল ইফোর্ট অ্যান্ড দ্য মাইট অফ ভেরিয়াস অ্যানশিয়েন্ট স্টেট, পাইরেসি কুড নট বি স্টপ। হাউএভার, যাই হোক, ডিসপাইট অফ অল ইফোর্ট, অর্থাৎ অনেক ইফোর্ট দেওয়া সত্ত্বেও, ভেরিয়াস অ্যানশিয়েন্ট স্টেটে, অর্থাৎ অনেকগুলো শহরে এই পাইরেসি কিন্তু বন্ধ করা কোনোভাবেই সম্ভব হয়নি। দি সিচুয়েশন রিমেন আনচেঞ্জ ফর থাউজেন্ড অফ ইয়ার, অর্থাৎ এই যে সিচুয়েশন কিন্তু হাজার বছর ধরে অপরিবর্তিতই ছিল। অনলি হোয়েন দ্য পাইরেটস ডাইরেক্টলি থ্রেটেন দ্য ইন্টারেস্ট অফ অ্যানসেন্ট রোম, শুধুমাত্র তখনই যখন ডাইরেক্টলি এই যে জলদস্যুরা রোমের স্বার্থে আঘাত হানে। অ্যান্ড রোম ডিড দ্য রোমান রিপাবলিক অর্গানাইজ এ ম্যাসিভ ফ্লিট টু এলিমিনেট দ্য পাইরেসি। আর এই রোমরা কি করে? এই রোমান রিপাবলিক অর্গানাইজেশনটা কি করে? একটা ম্যাসিভ ফ্লিট, মানে বিশাল আকারের একটা নৌবহর তৈরি করে এই পাইরেসি যারা করে তাদেরকে একদম টোটালি উৎখাত করে দেওয়ার জন্য। আন্ডার দ্য কমান্ড অফ এ রোমান জেনারেল পম্পে, অর্থাৎ রোমান জেনারেল এই যে পম্পের আন্ডারে এই কাজটা হয়েছিল। রোম ইরাডিকেট পাইরেসি, রোম কিন্তু এই যে জলদস্যুদের উৎখাত করতে সক্ষম হয়েছিল। অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য মেডিটেরিয়ান ইনটু আওয়ার সি, অর্থাৎ এই যে ভূমধ্যসাগর যেটা জলদস্যুদের জলদস্যুদের দখলে চলে গিয়েছিল সেটাকে ফেরত আনতে সক্ষম হয়েছে। অলদো পাইরেসি অলদো আচ্ছা, এখানে যেটা হয়েছে সেটা হলো আমার এই পিডিএফে ওয়াটারমার্ক আছে, যে কারণে হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে। আমি চেষ্টা করছি এটাকে সরিয়ে দিয়ে এমন একটি ওয়াটারমার্ক আনতে, এমন একটি পিডিএফ আনতে যে পিডিএফে কোনো ওয়াটারমার্ক নাই আর কি। তো এটাও আমার কাছে আছে। এই যে এই পিডিএফটাতে কোনো ওয়াটারমার্ক নাই। আপনারাও চাইলে এই ধরনের পিডিএফ পেয়ে যাবেন আশা করি। তো আপনারা এইখান থেকে চাইলে শুরু করতে পারেন। তো আমরা শুরু করি আর কি। দুঃখিত, একটু সময় নিলাম, তবে আমি মনে করি যে এটাও একটা শিক্ষা। আমরা জানি অনলাইনে প্রচুর পরিমাণে ফ্রি পিডিএফ বই পাওয়া যায়, এবং এই বইতে অনেক সময় হয় কি এই ওয়াটারমার্ক থাকে, কিংবা আপনার হয়তো একটা পিডিএফ দেখতে একটু অস্পষ্ট লাগছে, আপনি চাইলে কিন্তু ওই পিডিএফটা বাদ দিয়ে অন্য একটা সাইট থেকে আর একটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। যেমন আমি দেখালাম, আমার কাছে 2টা পিডিএফ ছিল, ওটাতে ওয়াটারমার্ক থাকার কারণে পড়তে একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে আমি এই ওয়াটারমার্ক ছাড়া পিডিএফটা ডাউনলোড করে
এখান থেকে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারলেন। তো ডে 3-তে এটা একটা লেসন। এখন বি নাম্বার যে আমরা এ নাম্বার প্যারাগ্রাফটা করে ফেলেছি, এখন আমরা বি নাম্বার প্যারাগ্রাফ থেকে শুরু করব। Although the piracy in the Mediterranean is the first recorded in ancient Egypt during the rising of Pharaoh Amenhotep, অর্থাৎ এই যে ফারো অ্যামেনটপ থ্রির টাইমে 1390 থেকে 1353, অর্থাৎ খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব বুঝিয়েছে, যেমন যেমন মনে করেন আজ থেকে 1390 বছর পূর্বে। সো আজ থেকে 1390 বছর পূর্বে আরও বেশি পূর্বে না, এবং তারপরে যেটা শুরু হলো 1353 বছর, আজ থেকে 1353 বছর পূর্বে, তার মানে এটা কম, যে কারণে এটা উল্টাভাবে লেখা হয়েছে 1390 থেকে 1353। এই টাইমে কি হতো, পাইরেসি ইন দ্য মেডিটেরিয়ান ইজ ফার্স্ট রেকর্ডেড, অর্থাৎ এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলদস্যুতা প্রথম রেকর্ড করা হয় যখন এই যে ইজিপ্ট ফারো অ্যামেনটপ 3 ছিল। ইজ রিজনেবল টু অ্যান অ্যাজিউম ইট প্রিডেটেড দিস পাওয়ারফুল সিভিলাইজেশন, এবং এই যে সিভিলাইজেশন প্রিডেটেড, অর্থাৎ সিভিলাইজেশন শুরু হওয়ার পূর্বে, এইটা কিন্তু এই যে সিভিলাইজেশন শুরু হওয়ার পূর্বেই কিন্তু এই জলদস্যুতা শুরু হয়ে যায়। দিস ইজ পার্টলি ডিউ টু দ্য গ্রেট ইম্পর্টেন্স অফ মেডিটেরিয়ান হেল অ্যাট দিস টাইম, অর্থাৎ ইন দ্যাট টাইম এই যে মেডিটেরিয়ান অর্থাৎ ভূমধ্যসাগরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতো অ্যান্ড পার্টলি ডিউ টু ইটস জিওগ্রাফি, অর্থাৎ এই যে ভৌগোলিক অবস্থানের কারণে। আপনারা যদি ভূমধ্যসাগরের যে ম্যাপটা দেখেন, যে ভূমধ্যসাগরের মাঝখানে সমুদ্র এবং চারিদিকে কিন্তু সিভিলাইজেশন গড়ে উঠেছে, এবং ইন দ্যাট টাইম আপনার ইজিপশিয়ান এবং গ্রিক সিভিলাইজেশনটা কিন্তু এই ভূমধ্যসাগরের পাশেই। হোয়াইল দ্য মেডিটেরিয়ান রিজন ইজ প্রিডমিনেন্টলি ফার্টাইল, অর্থাৎ এই যে মেডিটেরিয়ান যে রিজনটা আছে, এই রিজনটা কিন্তু তখন বেশ ভালো উর্বর ছিল। সাম পার্ট আর রুকড অ্যান্ড হিলি, অথচ কিছু কিছু জায়গা কিন্তু রুক্ষ এবং পাহাড়ে ছিল, ইভেন মাউন্টেন্স এবং পর্বতও ছিল। ইন দিস অ্যানশিয়েন্ট টাইম দি ইনহ্যাবিটেড অফ দিস এরিয়াস রিলাইড হেভিলি অন মেরিন রিসোর্সেস, অর্থাৎ এই যে অ্যানশিয়েন্ট টাইমে, অর্থাৎ পূর্ববর্তী সময়ে প্রাচীন আমলে এই অঞ্চলে যে ইনহ্যাবিটেন্ট বা এই অঞ্চলে যে মানুষজন ছিল, এই তারা কিন্তু এই হেভিলি রিলাইড, অর্থাৎ পুরোপুরি নির্ভরশীল ছিল এই মেরিন রিসোর্সেস বা সামুদ্রিক জিনিসপত্রের উপরে বা সমুদ্রের উপরে, ইনক্লুডিং ফিশ অ্যান্ড সল্ট, ইনক্লুডিং মাছ এবং লবণের জন্য। মোস্ট had their own boat, process good surfing skill, বেশিরভাগেরই তাদের নিজেদেরই নৌকা ছিল, এবং বেশিরভাগেরই প্রসেস গুড সার্ফিং স্কিল, অর্থাৎ খুব ভালো সাঁতারু ছিল তারা। অ্যান্ড আনসাপ্রেস নলেজ অফ দ্য লোকাল কোস্টলাইন অ্যান্ড সেলিং রুট, এবং আনসাপ্রেস বা তাদের কিন্তু প্রচুর পরিমাণে জ্ঞান ছিল। আনসাপ্রেস মানে হলো অতুলনীয়, এবং তাদের অতুলনীয় জ্ঞান ছিল এই যে কোস্ট লাইন বা এই যে সেইলিং, যে রুটটা দিয়ে, যে পথটা দিয়ে জাহাজ চলাচল করতো, এই জাহাজ চলাচলের উপরে। দাস ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট ডিউরিং হার্ডশিপ, অর্থাৎ এটি অবাক হওয়ার কিছু নাই, যখন তারা কষ্টের মধ্যে ছিল, দিস ম্যান ট্রাই টু পাইরেসি, এই মানুষগুলো এই যে জলদস্যুতার মধ্যে ইনভলভ হয়ে যায়, কারণ তারা সমুদ্রের ব্যাপারে অনেক বেশি নলেজ ছিল। জিওগ্রাফি ইটসেলফ ফার্দার বেনিফিটেড দ্য পাইরেট, এই যে ভৌগোলিক অবস্থানের কারণে এই পাইরেটদের কিন্তু অনেক বেশি হেল্প হতো, উইথ নিউমেরাস কোপস অ্যান্ড উইথ নিউমেরাস কোপস অ্যালং দ্য কোস্ট, প্রোভাইডিং প্লেসেস ফর দেম টু হাইড দেয়ার বোট অ্যান্ড স্ট্রাইক আনডিটেক্টেড, অর্থাৎ এই যে যারা জলদস্যু ছিল তাদেরকে অনেক বেশি হেল্প হতো। কোন কারণে, এই যে কোপ, এই যে পাহাড়ের ফাঁকে ফাঁকে বিভিন্ন উপকূলীয় যে খাড়ি থাকে, এই উপকূলীয় খাড়ির মধ্যে থেকে মানে পালায় থেকে তারা কিন্তু এই যে জাহাজের উপর স্ট্রাইক করতে পারত।
স্ট্রাইক মানে অ্যাটাক করতে পারতো, এই যে যে জাহাজগুলো তাদের এরিয়া দিয়ে যেত আর কি। বিফোর দ্য ইনভেনশন অফ ওশান গোয়িং ক্যারাভেল ইন 15th সেঞ্চুরি, অর্থাৎ এই 15th সেঞ্চুরিতে ক্যারাভেল বা এই স্পিড বোট দ্রুতগামী যে জাহাজগুলো আছে এইগুলো আবিষ্কারের পূর্বে শিপ কুড নট ইজিলি ক্রস অ্যালং দ্য ডিস্টেন্স ওভার দ্য ওপেন ওয়াটার। এই শিপগুলো কিন্তু এই বিশাল সমুদ্রের জলপথগুলো অতিক্রম করতে পারতো না, ছোট ছোট যে জাহাজগুলো ছিল আর কি। দাস ইন দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড মোস্ট ওয়ার রেস্ট্রিক্টেড টু এ ফিউ ওয়েল নোন ন্যাভিগেবল রুট দ্যাট ফলো দ্য কোস্টলাইন। অর্থাৎ এই যে প্রাচীন যুগের যে বেশিরভাগ জাহাজ ছিল, এই জাহাজগুলো এই যে নির্দিষ্ট একটা রুট আছে কোস্টলাইন বা উপকূলের পাশ দিয়ে, এই রুটটা তারা ফলো করতে বাধ্য হতো, কারণ সমুদ্রের মাঝখান দিয়ে তো তারা নৌকাটা নিয়ে যেতে পারতো না। সো দ্যাট caught in a trap, a slow merchant ship laden to good had no other option but to surrender। অর্থাৎ এই যে ট্র্যাপের মধ্যে যে নৌকাগুলো পড়ে যেত, যারা বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেত, তাদের হাতে আসলে আত্মসমর্পণ ছাড়া কোনো অপশনই ছিল না। ইন অ্যাডিশন নলেজ অফ দ্য লোকাল এরিয়া হেল্প দ্য পাইরেট টু অ্যাভয়েড দ্য রিটেলিয়েশন ওয়ান্স অ্যান্ড স্টেট ফ্লিট অ্যারাইভ। ফ্লিট মানে এই যে যে নৌবহর, অর্থাৎ যারা পাইরেটদের ধরতো তাদেরকে অ্যাভয়েড করার জন্য এই যে লোকাল যে এরিয়াগুলো আছে, এই লোকাল এরিয়ার ভৌগোলিক অবস্থান তাদেরকে কিন্তু খুবই হেল্প করতো এই নৌবহর থেকে পালিয়ে বাঁচার জন্য। সো আমাদের এখন শেষ হয়ে গেল প্যারাগ্রাফ বি। সো প্যারাগ্রাফ বিতে আমরা মোটামুটি ভালো একটা ইনফরমেশন পেলাম। এখন প্যারাগ্রাফ সিতে আমরা দেখব প্যারাগ্রাফ সিতে কি আছে। প্যারাগ্রাফ সিতে আছে one also add that it was not a unknown in the first and second millennium, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে এটা না জানার কিছুই ছিল না, মোটামুটি সবাই জানতো। ফর গভর্নমেন্ট টু রিসোর্ট দ্য পাইরেট সার্ভিসেস, অর্থাৎ কিছু কিছু সরকারও কিন্তু এই পাইরেট সার্ভিসের সাথে ইনভলভ ছিল। এখানে দেয়া আছে দেখেন একটা ওয়ার্ড রিসর্ট। এই রিসর্ট মানে হলো অবলম্বন, অর্থাৎ যে পাইরেট সার্ভিসগুলো আছে এই পাইরেট সার্ভিসগুলো তারা অবলম্বন করতো, স্পেশালি ডিউরিং দ্য ওয়ার টাইম। মানে স্পেশালি কখন? এই যে যুদ্ধের সময়, কারণ যুদ্ধের সময় এই পাইরেটদের লোকাল লোকজনের যে একটা জ্ঞান সমুদ্রের উপর, এটা কাজে লাগিয়ে তারা অপোনেন্টদের হারাতো এবং এমপ্লয় দেয়ার স্কিল অ্যান্ড নাম্বার এগেনস্ট দ্য অপোনেন্ট। এই যে কথায় আছে যে অপোনেন্ট, এই অপোনেন্টের বিরুদ্ধে তাদের এই স্কিলগুলো কাজে লাগতো এবং তারা এই যে পাইরেটদের এমপ্লয় হিসাবে রেখে দিত। এ পাইরেট ফ্লিট উড সার্ভ ইন দ্য ফার্স্ট ওয়েভ অফ অ্যাটাক। অর্থাৎ অপোনেন্টের সাথে যুদ্ধ করার সময় প্রথমেই পাইরেটরা গিয়ে অ্যাটাক করতো। অ্যান্ড প্রিপারিং দ্য ওয়ে ফর দ্য নেভি, এবং এই যে সেনাবাহিনীর যে নৌকা ছিল, এই সেনাবাহিনীর নৌকা যেন ভালোভাবে গিয়ে অ্যাটাক করতে পারতো, যে কারণে প্রথমে যেত পাইরেটরা, এবং পাইরেটদের রেখেছিল কারা? এই যে গভর্নমেন্টরা, কিছু কিছু সরকার এই পাইরেট সার্ভিসটা অবলম্বন করছে। অর্থাৎ পাইরেসি কিন্তু পাইরেসি কিন্তু খারাপ হইলেও কিছু কিছু জায়গায় কিন্তু হেল্প করেছে, যদিও জিনিসটা খারাপ। Some of the region were known for providing safe haven to the pirate. Safe havens মানে খুব সেফ একটা বন্দর, অর্থাৎ তারা যেহেতু এই পাইরেসিটাকে অবলম্বন করেছে, গভর্নমেন্ট থেকে হেল্প করতেছে, তারা তাদেরকে একটা বন্দরও দিয়েছে এই জলদস্যুদের। হু ইন রিটার্ন বুস্ট দ্য লোকাল ইকোনমি, অর্থাৎ এরা তো তাদের লোকাল ইকোনমিতেই হেল্প করতেছে, তাই না? লোকাল ইকোনমিতে হেল্প করতেছে বলে তো গভর্নমেন্ট তাদের এই সুবিধাটা দিচ্ছে। এর সি নাম্বার প্যারাগ্রাফটা দেখলেন একদম অল্প, যেখানে লেখা আছে গভর্নমেন্ট কিভাবে পাইরেসিটাকে সার্ভিস দিয়েছে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্যারাগ্রাফ নাম্বার ডি। এখানে লেখা আছে দি ফার্স্ট নোন রেকর্ড
of a named group of Mediterranean pirates made during the rule of ancient Egyptian pharaoh এখেনাতেন। অর্থাৎ এই যে ফারো এখেনাতেন যখন ছিল এই টাইমে খ্রিস্টপূর্ব 1353 থেকে 1336-এর টাইমে, এই টাইমেই কিন্তু প্রথম জলদস্যুতা এই ভূমধ্যসাগরে রেকর্ড করা হয়েছে, অর্থাৎ পাওয়া গিয়েছে। কোথায়? ওয়াজ ইন আমারনা লেটার। অর্থাৎ এই যে আমারনা লেটার আছে, এই আমারনা লেটারের মধ্যে এই পাইরেটদের কথা পাওয়া গিয়েছে। দিস ওয়ার এক্সট্রাক্টেড দ্য ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্স বিটুইন দ্য ফারো অ্যান্ড হিজ অ্যালাইস। এই লেটারটা কিভাবে পাওয়া গিয়েছে? এই লেটারটা মূলত আদান প্রদান হয়েছিল ফারো এবং ফারো যে অ্যালাইন বা সেনাবাহিনী, এই সেনাবাহিনীর মধ্যে তারা এই লেটারটা আদান প্রদান করেছিল। কিভাবে? এই আদান প্রদানের মাধ্যমে এই যে এক্সট্র্যাক্ট বা নির্যাস কিংবা পাওয়া গিয়েছে এই ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্স বা এই যে লেখালেখির মধ্যে। কোথায়? ফারো অ্যান্ড হিজ অ্যালাইস, অর্থাৎ ফারোর এবং তার সেনাবাহিনীর মধ্যে। অ্যান্ড কভার্ড মেনি প্রেসিং ইস্যুস ইনক্লুডিং পাইরেসি। এই লেটারের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যু ছিল, তবে তার মধ্যে অন্যতম একটা ইস্যু ছিল কি? এই যে পাইরেসি। ইট সিমস ফারো উড ট্রাভেল বাই টু ডিস্টিংক্ট পাইরেট গ্রুপ, দি লুক্কা অ্যান্ড দি শার্ডেন। অর্থাৎ এর মধ্যে পাওয়া গিয়েছে কি এই ফারো ট্রাভেল হয়েছে দুইটা একদম স্পেসিফিক জলদস্যুদের দ্বারা, গ্রুপের দ্বারা। জলদস্যুতে একজন হয় না, এই গ্রুপ অফ পিপুল হয় আর কি, লুক্কা এবং এই যে সার্ডেনের দ্বারা। ডেসপাইট দ্য ইজি ফ্লিট বেস্ট ইফোর্ট, দি পাইরেটস কন্টিনিউ টু কজেস সাবস্টেনশনাল ডিস্ট্রাকশন টু দ্য রিজনাল কমার্স। অর্থাৎ এই যে উপকূলীয় যে বাণিজ্য আছে, রিজনাল কমার্স বা উপকূলীয় বাণিজ্যতে ডিসপাইট অফ ইজিপশিয়ান ফ্লিট, অর্থাৎ এই যে ইজিপশিয়ান নৌবহরের প্রচুর চেষ্টা সত্ত্বেও এই পাইরেটরা কিন্তু এই যে সাবস্টেনশনাল ডিস্ট্রাকশন বা বিভিন্ন ধরনের ক্ষতি করত। কোথায়? এই যে উপকূলীয় এই বাণিজ্যের মধ্যে। ইন দ্য লেটার দি কিং অফ অ্যালাইশিয়া, অর্থাৎ এই লেটারের মধ্যে অ্যালাইশিয়ার কিং, মডার্ন সাইপ্রাস, অর্থাৎ বর্তমানে সাইপ্রাস, এবং তখনকার যে কিংয়ের নাম ছিল তার নাম ছিল অ্যালাইশিয়া, রিজেক্টেড অ্যাকেন্টেন্স ক্লেম। অর্থাৎ অ্যাকেন্টেন্স যে ক্লেমটা তার উপরে এনেছিল যে অফ হিজ কানেকশন উইথ দ্য লুক্কা, অর্থাৎ লুক্কার সাথে তার একটা কানেকশন ছিল, সে কিন্তু এটাকে ডিনাই করে দিয়েছে, অর্থাৎ আমি এটা স্বীকার করি না। দি কিং অ্যাসিওর অ্যাকেন্টেন হি ওয়াজ প্রিপেয়ার টু পানিশ এনি অফ হিজ সাবজেক্ট ইনভলভ ইন দ্য পাইরেসি। এবং সে এই যে অ্যাকেন্টেনকে আরও অ্যাসিওর করেছে যদি এই জলদস্যুতার সাথে ইনভলভ থাকে তাকেও সে সাজা দিবে। তো এই তো চলে গেল ডি নাম্বার একটা লেটারের কথা বলা হয়েছে, যেখানে পাইরেসির সাথে যুক্ত দুই কিংয়ের কথা হয়েছে এবং তার যে সেনাবাহিনীর সাথেও তার কথা হয়েছে। ই নাম্বারে আসি। ই নাম্বারটা হলো দি অ্যানশিয়েন্ট গ্রিক ওয়ার্ডস এক্সপিরিয়েন্স অফ পাইরেসি ওয়াজ ডিফারেন্ট ফ্রম দ্য ইজিপশিয়ান রুলার। অর্থাৎ এই যে গ্রিসের যে মানে গ্রিস কান্ট্রির পাইরেসির সাথে যে যুক্ত আছে, এইটা কিন্তু ইজিপশিয়ানদের থেকে একটু আলাদা ছিল। ইজিপশিয়ানদের থেকে কেন আলাদা ছিল? আমরা জানি ইজিপশিয়ানরা ছিল অনেকটা আফ্রিকার দিকে এবং গ্রিসরা ছিল ইউরোপের দিকে। তো ইজিপশিয়ান যে পাওয়ারটা আছে, ওয়াইল ইজিপ্ট পাওয়ার ওয়াজ ল্যান্ড বেস, অর্থাৎ এই যে ইজিপশিয়ান যে পাওয়ারটা আছে, অর্থাৎ মিশরীয় পাওয়ারটা ছিল কিন্তু এই যে ভূমিভিত্তিক। দি অ্যানশিয়েন্ট গ্রিক রিলাইড অন দ্য মেডিটেরিয়ান। অন্যদিকে এই যে গ্রিকরা ছিল পুরোপুরি কিন্তু এই যে ভূমধ্যসাগরের উপরে নির্ভরশীল, ইন অল এসপেক্ট অফ দ্য লাইফ, অর্থাৎ জীবনের বিভিন্ন মাধ্যমে, ফর ট্রেড অ্যান্ড ওয়ারফেয়ার, অর্থাৎ বিভিন্ন বাণিজ্য এবং ওয়ারফেয়ার মানে যুদ্ধ এবং বাণিজ্য দুইটাতেও এই গ্রিসরা
তারা কি ছিল, পুরোপুরি কিন্তু সমুদ্রের উপর নির্ভরশীল ছিল। ইজিপশিয়ানরা কিন্তু পুরোপুরি সমুদ্রের উপর নির্ভরশীল ছিল না, তারা কিছুটা নির্ভরশীল ছিল এই ল্যান্ড বেস বিজনেসের উপরে। ইন্টারেস্টিংলি ইন দিস ইন্টারেস্টিংলি ইন হিজ ওয়ার্ক দি ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি, বিখ্যাত লেখক ইলিয়াড অ্যান্ড ওডিসি, দি অ্যানশিয়েন্ট গ্রিক রাইটার হোমার, এই যে হোমার যে লিখেছেন ইলিয়াড এবং ওডিসি, ওডিসি একটা উপন্যাস আর কি, লিখেছেন কে, গ্রিক বিখ্যাত লেখক আমরা জানি হোমার। উনি শুধুমাত্র নট অনলি কন্ডেম, শুধুমাত্র এই যে ক্লাইম্যাক্সের পরে জলদস্যুদের শুধুমাত্র তিনি মাফ করে দিয়েছেন সেটাই দেখাননি, তিনি আরও দেখিয়েছেন কি, বাট প্রেইজ দ্য লাইফস্টাইল অ্যান্ড অ্যাকশন অফ দ্য পাইরেট। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিক লেখক হোমার, উনি কিন্তু পাইরেটদের একটা গ্রুপকে অনেকখানি ভালো চোখেই দেখিয়েছেন। কিভাবে দেখিয়েছেন, যে কন্ডোনিস মানে হলো ক্লাইম্যাক্সের পরে এই যে ভিলেনকে আমরা মাফ করে দিই, কিন্তু অ্যান্টি ক্যারেক্টার হিরো যারা থাকে, যে হিরো হওয়া সত্ত্বেও কিছুটা দুষ্টুপনা থাকে, তাদেরকে মাফ করে দিয়ে দেখেছেন, এই জিনিসটাকে বলা হয় কন্ডোনিস। এবং কোথায় লিখেছেন, তার এই বিখ্যাত উপন্যাস ইলিয়াড অ্যান্ড ওডিসির মধ্যে। এছাড়াও তিনি তাদের লাইফস্টাইলকে, এই পাইরেটসের অ্যাকশন লাইফস্টাইলকে তিনি কিন্তু অনেক বেশি প্রশংসাও করেছেন। তো বুঝতে পারছেন ব্যাপারটা, এই যে জলদস্যুদের কিন্তু তিনি প্রশংসা করেছেন। দি অপিনিয়ন রিমেন আনচেঞ্জড ইন দ্য ফলোয়িং সেঞ্চুরিজ, এবং এই পুরা সেঞ্চুরি জুড়েই পাইরেটদের কিন্তু খারাপ চোখে দেখা হয়নি, পাইরেটদেরকে কিছুটা ভালো চোখে দেখা হয়েছে। দি অ্যানশিয়েন্ট গ্রিক হিস্টোরিয়ান থাইসিডিস ফর ইন্টেন্স গ্লোরিফাই দ্য পাইরেট, অর্থাৎ এই যে থাইসিডিস গ্রিক হিস্টোরিয়ান আছে, উনি উল্টো পাইরেটসদেরকে গ্লোরিফাই করেছেন, অর্থাৎ বিশাল উৎসাহিত করেছেন, অর্থাৎ বিশাল এক্সাজুরেট করেছেন, অর্থাৎ অনেক প্রশংসা করেছেন। ডেয়ারিং অ্যাটাক অন শিপ অর ইভেন সিটিজ, কোনটাকে, এই যে বিভিন্ন সিটিকে তারা অ্যাটাক করেছে, বিভিন্ন নৌকাকে তারা অ্যাটাক করেছে, এটাকে তারা কিন্তু উল্টা আরও গ্লোরিফাই করে দেখিয়েছে। ফর গ্রিক পাইরেসি ওয়াজ এ পার্ট অফ এভরিডে লাইফ, অর্থাৎ এই গ্রিকদের জন্য কিন্তু এই যে জলদস্যুতা, এইটা কিন্তু প্রতিদিনের একটা লাইফের একটা অংশ ছিল। ইভেন হাই র্যাঙ্কিং মেম্বার অফ দ্য স্টেট ওয়ার নট বিয়ন্ড এনগেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস, অর্থাৎ হাই র্যাঙ্কিং যে সরকারের হাই র্যাঙ্কিং যে অফিসাররা আছে, তারাও কিন্তু এই জিনিসটার সাথে ইনভলভ ছিল। অ্যাকর্ডিং টু দ্য গ্রিক ওরাটর ডোমেস্থেনিস ইন 355, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3,355 খ্রিস্টপূর্বেতে এই যে গ্রিক একটা ওরাটর, যার নাম এই যে ডেমোস্থেনিস, উনি কি করেছেন, অ্যাথেনিয়ান অ্যাম্বাসিডর মেড এ ডিটুর ফ্রম দেয়ার অফিসিয়াল ট্রাভেল টু ক্যাপচার এ শিপ সেইলিং ফ্রম দ্য ইজিপ্ট। এই যে অ্যাথেনিয়ান অ্যাম্বাসিডর, আপনি চিন্তা করেন, একজন অ্যাম্বাসিডর, সে এই যে অফিসিয়াল ট্যুর অ্যান্ড ট্রাভেলের সময় একটা শিপ ক্যাপচার করেছিল, কোথা থেকে, যেটা আসতেছিল ইজিপ্ট থেকে। বোঝেন, একজন সরকারি কর্মচারী অ্যাম্বাসিডর, যিনি কিন্তু এই জলদস্যুতার সাথে ইনভলভ ছিল। অ্যান্ড টেকিং দ্য ওয়েলথ ফাউন্ড অন বোর্ড ফ্রম দেমসেলফ, অর্থাৎ যে শিপটাকে তারা ইজিপ্ট থেকে আসতেছিল, ক্যাপচার করেছিল, তাদের কাছ থেকে বিভিন্ন যে ধন সম্পদ আছে সেইগুলো কিন্তু তারা নিয়ে নেয়। দি গ্রিক লিবারেল অ্যাপ্রোচ টুয়ার্ডস পাইরেসি ডাজ নট মিন দে অ্যালাউ টলারেট ইট, অর্থাৎ এই যে গ্রিকরা এই যে লিবারেল অ্যাপ্রোচ, অর্থাৎ কিছুটা উদাসীন অ্যাপ্রোচটা ছিল টুয়ার্ড পাইরেসি, মানে জলদস্যুতার জন্য, তার মানে এইটাই না যে তারা সবসময় এটাকে সহ্য করেছে আর কি, বাট অ্যাটেম্প টু কার্টেল পাইরেসি ওয়ার হ্যাম্পার্ড বাই লার্জ নাম্বার অফ পাইরেট অপারেটিং ইন দ্য মেডিটেরিয়ান সি, অর্থাৎ এই যে কার্টেল বা বাদ দেওয়ার চেষ্টা করেছে, যে কার্টেল বা এই পাইরেসিটাকে
বাদ দেওয়ার চেষ্টা করেছে এই যারা এই উপকূলীয় যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে মোটামুটি ভালো লেভেলের হ্যাম্পার বা ক্ষতি করেছে। তো আমরা বুঝতেই পারলাম যে নাম্বারে যেটা বলা আছে সেটা হলো গ্রিস অ্যান্ড ইজিপশিয়ান যে রুলিং সিস্টেমটা আছে সেখানে সেখানে কতটা ইম্পর্টেন্সি পাইরেসির সেটার কথা বলা হয়েছে এবং হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসি পাশাপাশি একজন যে গভর্নমেন্ট যে এমপ্লয় আছে উনিও যে পাইরেসির সাথে যুক্ত ছিল এবং এটাকে গ্লোরিফাই করেছে সেটাকে দেখিয়েছে একটা নেগেটিভ জিনিসকে তারা কিন্তু অনেকটা পজিটিভলি নিয়েছে। এরপর আমরা যেটা দেখব সেটা হলো এফ নাম্বার প্যারাগ্রাফ দি রাইজিং পাওয়ার অফ অ্যানশিয়েন্ট রোম রিকোয়ার্ড টু রোমান রিপাবলিক টু ডিল উইথ পাইরেসি ইন দ্য মেডিটেরিয়ান। এই যে রোম এখন রোমানরা যখন ক্ষমতা পেয়েছে এই রোমান রিপাবলিক কিন্তু এই পাইরেসির বিরুদ্ধে এই ভূমধ্যসাগরের বিরুদ্ধে তারা কিন্তু অ্যাকশন নিয়েছে। দি রাইজিং পাওয়ার অফ অ্যানশিয়েন্ট রোমান রিকোয়ার্ড দ্য রোমান রিপাবলিক অর্থাৎ রোমান রিপাবলিকরা কিন্তু এই পাইরেসির সাথে বেশ ভালো মতো ডিল করেছে। হোয়াইল দ্য পাইরেসি ওয়াজ এ সিরিয়াস ইস্যু ফর দ্য রিপাবলিক অর্থাৎ এই যে জলদস্যুতা এটা কিন্তু রোমান রিপাবলিকের জন্য একটা সিরিয়াস ইস্যু ছিল। রোম প্রফিটেড গ্রেটলি ফর ইটস এক্সিস্টেন্স। এখন দেখেন রোম কিন্তু এই পাইরেসির কারণে এই জলদস্যুতার কারণে কিন্তু বেশটা অ্যাডভান্টেজও পেয়েছে। কিভাবে? পাইরেটস রেইড প্রোভাইডেড এ স্টেডি সোর্স অফ স্লেভ মানে হলো আপনার অর্থাৎ বিভিন্ন যে কর্মী কিংবা এটার বাংলাটা আমি আপনাদেরকে বলি অর্থাৎ স্লেভটা বলতে বা কৃতদাস। এই যে দেখেন যে আমি এটার বাংলা বুঝতেছি কিন্তু এটা বাংলা বলতে পারতেছি না যে স্লেভ মানে হলো কৃতদাস। এই বিভিন্ন ধরনের কৃতদাস তারা কিন্তু পেত কোথা থেকে? এই যে জলদস্যুতার কারণে। তো আমরা এখন আসি এফ নাম্বারে। এই যে পাইরেটস রেইড প্রোভাইডেড এ স্টেডি সোর্স অফ স্লেভ অর্থাৎ এই যে কৃতদাস আনতো এই বিভিন্ন এই যে পাইরেট জলদস্যুতার কারণে তারা যে বিভিন্ন জাহাজ যে ধরতো আর কি, জাহাজের উপর অ্যাটাক করতো, এই জাহাজের মানুষগুলোকে কী করতো? এই জাহাজের মানুষগুলোকে রোমে নিয়ে যেত, রোমে নিয়ে গিয়ে কৃতদাস হিসাবে এরা সেল করে দিত। অ্যাসেনশিয়াল ফর রোমস এগ্রিকালচার অ্যান্ড মাইনিং ইন্ডাস্ট্রি অর্থাৎ যে জিনিসগুলো খুবই প্রয়োজন ছিল এই যে রোমের যে এগ্রিকালচার বা কৃষিকাজে এবং মাইনিং ইন্ডাস্ট্রিতে খুবই প্রয়োজন ছিল। বাট মাইনিং ইন্ডাস্ট্রি মানে খনন কাজ, যে বিভিন্ন ধরনের খনিতে এই কৃতদাসগুলোকে কিন্তু তারা কাজে লাগাতো। বাট দিস অ্যারেঞ্জমেন্ট কুড ওয়ার্ক অনলি হোয়াইল দ্য পাইরেট লেফট দ্য রোমান ইন্টারেস্ট অ্যালোন অর্থাৎ এটা শুধুমাত্র তখনই কাজে লাগতো যখন তারা এই যে রোমান ইন্টারেস্টের মধ্যে কোনো হস্তক্ষেপ করতো না। বাট দ্য পাইরেট অ্যাটাক অন গ্রেইনশিপ মানে বিভিন্ন এই যে খাদ্যদ্রব্য এই যে রোমে নিয়ে যেত, এই পাইরেটসরা কিন্তু এই ধরনের গ্রেইনশিপের উপরেও অ্যাটাক করে বসতো। হুইচ ওয়াজ অ্যাসেনশিয়াল টু রোমান সিটিজেন্স অর্থাৎ এই যে রোমান যে সিটিজেন আছে, রোমান সিটিজেনের জন্য অবশ্যই তো এই খাদ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। পাইরেটসরা কী করতো? এই খাদ্যদ্রব্যের যে জাহাজগুলো আছে এদের উপরে কিন্তু অ্যাটাক করে বসতো। লিড টু অ্যাংরি ভয়েস ইন সিনেট এই যে সিনেটে বিশাল সবাই রাগান্বিত হয়ে যায়, অর্থাৎ সিনেট মানে এই যে আদালতে আর কি, এই রোমান আদালতে সবাই রাগান্বিত হয় এবং ডিমান্ডিং পানিশমেন্ট অফ দ্য কালপিট অর্থাৎ যতক্ষণ আপনাকে সুবিধা দিয়েছে ততক্ষণ ভালোই, কিন্তু যখন এটা আপনার অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে তখন কিন্তু সবাই ডিমান্ড করেছে এই কালপিটদের পানিশমেন্ট দেওয়ার জন্য। রোম হাউএভার ডিড নাথিং ফার্দার এনকারেজিং পাইরেসি যে কারণে রোমানরা কিন্তু এই জলদস্যুতাকে কখনোই এনকারেজ করে নাই, অর্থাৎ এটাকে কখনোই তারা জায়গা দেয় নাই, অর্থাৎ তারা ডিমোটিভেটই করেছে।
বাই দ্য ফার্স্ট সেঞ্চুরি বিসি, অর্থাৎ এই প্রথম সেঞ্চুরির দিকে অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রথম সেঞ্চুরিতে ইম্বোল্ডেড পাইরেটস কিডন্যাপ প্রমিনেন্ট রোমান ডিস ডিগনিটারিস আস্কিং ফর লার্জ র্যানসাম টু বি পেইড। অর্থাৎ এই যে খ্রিস্টপূর্ব প্রথম সেঞ্চুরির দিকে কি করতো, এই পাইরেটেরা রোমানের যে বিখ্যাত লোকগুলো আছে এই বিখ্যাত লোকগুলোকে তারা কিন্তু এই জলদস্যুতার সময় ধরে রাখতো, আটকে রাখতো এবং তার বিনিময়ে কিছু টাকা র্যানসম বা টাকা তারা দাবি করত। দি মোস্ট ফেমাস হস্টেজ ওয়াজ নান আদার দেন জুলিয়াস সিজার ক্যাপচার ইন 75 বিসি। অর্থাৎ খ্রিস্টপূর্বের সব থেকে ফেমাস যে হস্টেজ তারা বানিয়েছিল, যে বন্দি তারা বানিয়েছিল, সেটা হলো জুলিয়াস সিজার, কিং রাজা জুলিয়াস সিজার হিমসেলফ। এই গেল আমাদের 8 নাম্বার প্যারাগ্রাফ। এখন আছে আমরা একদম লাস্ট প্যারাগ্রাফে, যেটা জি নাম্বার প্যারাগ্রাফ। সো এখন আমরা অ্যানশিয়েন্ট নিয়ে কথা বলেছি, কিন্তু বর্তমানে কি অবস্থা। বাট নাও রোমান ওয়াজ ওয়েল অ্যাওয়ার দ্যাট পাইরেট হ্যাজ আউটলিভ দেয়ার ইউজফুলনেস। অর্থাৎ রোমানরা কিন্তু এখন বুঝতে পেরেছে যে এই পাইরেটরা এখন আর তাদের জন্য খুব একটা বেশি কাজে লাগে না। কারণ কি, আমাদের কি কৃতদাস দরকার আছে? কৃতদাস প্রথাই তো আমাদের সমাজে নাই, একটা অমানবিক প্রথা। দি টাইম হ্যাড come for concentrated action. In 76 BCE, a new law granted Pompey vast fund to combat the Mediterranean menace. এই যে মেডিটেরিয়ান মেনাস বা মেডিটেরিয়ান যে হুমকি, অর্থাৎ ভূমধ্য সাগরে পাইরেটসদের বিশাল একটা হুমকি আছে, তার জন্য পম্পে কি করেছিল, ভাস্ট একটা ফান্ড বা বিশাল একটা টাকা জমিয়েছিল টু কমব্যাট, অর্থাৎ এই যে পাইরেটসদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সে কি করেছিল, টেকিং পার্সোনাল কমান্ড, সে পার্সোনাল কমান্ড করেছিল। পম্পে ডিভাইডেড দ্য এন্টায়ার মেডিটেরিয়ান ইন্টু 13 ডিস্ট্রিক্ট। পম্পে কি করেছিল, এই যে ভূমধ্য সাগরকে টোটাল 13টা ভাগে ভাগ করেছিল। 13টা ভাগে ভাগ করে অ্যাসাইনিং এ ফ্লিট অ্যান্ড কমান্ডার টু ইস্ট। কি করেছিল, এই প্রত্যেকটা 13টা ভাগে ভাগ করে বিভিন্ন নৌবহর তৈরি করেছিল। 13টা ভাগে ভাগ করে নৌবহর তৈরি করেছিল এবং এই নৌবহরের একজন করে কমান্ডার দিয়েছিল। অর্থাৎ 13 জন কমান্ডার দিয়েছিল। আফটার ক্লিনজিং ওয়ান ডিস্ট্রিক্ট অফ দ্য পাইরেট, অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট থেকে তারা পাইরেটদের সম্পূর্ণ বিতাড়িত করার পরে দি ফ্লিট উড জয়েন অ্যানাদার ইন দ্য নেক্সট ডিস্ট্রিক্ট। অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট থেকে তারা পাইরেটকে পুরোটা বিতাড়িত করে পরের ডিস্ট্রিক্টে তারা যুক্ত হতো। দি প্রসেস কন্টিনিউ আনটিল দ্য এন্টায়ার মেডিটেরিয়ান ওয়াজ ফ্রি ফ্রম পাইরেট। এটা ততক্ষণ পর্যন্ত তারা কন্টিনিউ করেছে যতক্ষণ পর্যন্ত এই ভূমধ্য সাগর থেকে এই জলদস্যুতা যতক্ষণ না পর্যন্ত বিলুপ্ত হয়েছে। অলদো থাউজেন্ড অফ পাইরেট ডাইড অ্যাট দ্য হ্যান্ড অফ দ্য পম্পেস ট্রুপ। অর্থাৎ এই যে পম্পে যে একটা সৈন্যদল তৈরি করেছিল, এই সৈন্যদলের হাতে তখন কিন্তু এই হাজার হাজার জলদস্যু মারা যায়। অ্যাজ লং অ্যাজ টার্ম সলিউশন টু দ্য প্রবলেম, এই যে অনেক যে সমস্যা, অনেক জলদস্যু যে তারা জীবিকা নির্বাহ করে জলদস্যুতার উপরে, এইটা সমাধান করার জন্য তারা কি করলো, একটা সলিউশন বের করলো। সলিউশনটা কি, মেনি মোর ওয়ার অফার ল্যান্ড ইন দ্য ফার্টাইল এরিয়াস লোকেটেড ফার ফ্রম দ্য সি। অর্থাৎ সমুদ্র থেকে অনেক দূরে যেখানে উর্বর জমি আছে তাদেরকে সেখানে কৃষিকাজের জন্য জমি দেওয়া হলো সরকারের তরফ থেকে, যে কারণে তারা এই পাইরেটস থেকে সরে আসলো। ইনস্টেড অফ মেরিটাইম মেনিয়ান্স, রোম গট প্রোডাক্টিভ ফার্মার দ্যাট ফার্দার বুস্টেড ইট ইকোনমি। অর্থাৎ ইনস্টেড অফ মেরিটাইম মেনিয়ান্স, অর্থাৎ এই যে মেরিটাইম অর্থাৎ সমুদ্রের যে হুমকিগুলো আছে, এই হুমকিগুলোর পরিবর্তে যখনই তারা এই যে জলদস্যুদের দিয়ে বিভিন্ন ভূমিতে কাজ করালো, তখন তারা কিন্তু ইকোনমিকভাবে বেনিফিটেড হলো। যে জলদস্যুরা আছে তারা উপকৃত হলো এবং ভূমিতে যারা আছে তারাও উপকৃত হলো। এই হলো মোটামুটি আমাদের আজকের পড়া। এখন আমরা চলে যাব কোশ্চিনে, এবং কোশ্চিন আমরা
সলভ করব। সো দেখুন আজকে অলমোস্ট সময় লেগে গেল 40 মিনিটের কাছাকাছি। একটু স্লো, কিন্তু আমি আশা করি আপনারা সবাই এই রিডিংটা বুঝতে পেরেছেন। আমি আজকে একটু স্লো আগিয়েছি, কিন্তু আজকে আমার রিডিংটা খুবই ভালো হয়েছে, যে কারণে আমার উত্তর করতে অনেকটা সোজা হয়েছিল। সো প্রথম আমি একটু স্লো আগাবো, আমি চেষ্টা করব পরবর্তীতে এই টাইমিংটা একটু হলেও কমিয়ে আনার জন্য, তবে উত্তর যেন বেশি পারি। সো এখানে আছে টেস্ট নাম্বার, আমরা জানি 14 থেকে 26টা টেস্ট হবে। আমি একে একে টেস্ট আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে এই এক্সামটা দিয়ে ফেলুন এবং কে কত নাম্বার পেয়েছেন অনেস্টলি জানিয়ে দিন। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে কোশ্চিন আছে এই কোশ্চিনের উত্তর অ্যানালাইসিস করব। সো প্রথম স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো 14 থেকে 19। আপনারা এটা পজ করে 14 থেকে 19-এর মধ্যে উত্তর দিয়ে ফেলুন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 20 এবং 21। 20 এবং 21-এর মধ্যে এ থেকে ই পর্যন্ত কোন 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 সেন্টেন্সগুলো কারেক্ট, এই কারেক্ট সেন্টেন্সগুলো আপনাকে লিখতে হবে। হুইচ টু অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট ইনহ্যাবিটেড অফ দ্য মেডিটেরিয়ান রিজন অফ অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে মেডিটেরিয়ান সমুদ্র উপকূলীয় অঞ্চলে যে বসতি গড়ে উঠেছিল তাদের সঠিক বৈশিষ্ট্য কোনটা কোনটা সঠিক বৈশিষ্ট্য, সেই সঠিক বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে এবং 20 এবং 21 নাম্বারে লিখতে হবে। অর্থাৎ এর মধ্যে থেকে 2টা সঠিক উত্তর আছে, সেই 2টা সঠিক উত্তর আপনাদেরকে 20 এবং 21 নাম্বারে লিখতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চিন নাম্বার 22 এবং 23। কোশ্চিন নাম্বার এবং 22 এবং 23 যেটা আছে, রাইট দ্য কারেক্ট লেটার ইন দ্য বক্সেস 22 এবং 23 অন ইউর অ্যান্সার শিট। হুইচ টু অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য পাইরেসি অ্যান্ড অ্যানশিয়েন্ট গ্রিস। এই যে অ্যানশিয়েন্ট গ্রিকের পাইরেসির উপরে কোন দুইটা স্টেটমেন্ট ঠিকঠাক আছে, সেই দুইটা স্টেটমেন্ট এ অ্যান্ড ই এর মধ্যে কোন দুইটা ঠিকঠাক আছে 22-এ এবং 23-এ। আপনারা উল্টাপাল্টা ভাবেও লিখতে পারেন, যেমন উল্টাপাল্টা হলেও হবে। যেমন মনে করেন এখানে যদি ঠিক থাকে সি অ্যান্ড ই, তো এখানে আপনারা 23-এ যদি সি দেন এবং 22-এ যদি ই দেন তাও উত্তর ঠিকঠাক কাউন্ট হবে, এবং 22-এ যদি ই দেন 23-এ যদি সি দেন তাও কিন্তু উত্তরটা কাউন্ট হবে, এটা ভুল হবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 24 থেকে 26 তিনটা, এই তিনটা আছে ফিল ইন দ্য গ্যাপ এই অ্যানশিয়েন্ট মেরিটাইম পাইরেসি। এখানে 24 থেকে 26-এর মধ্যে আপনাদের অ্যান্সার করতে হবে। আপনারা ভিডিওটা পজ দিয়ে এটার উত্তরটা দিয়ে ফেলুন এবং 14 থেকে 26-এর মধ্যে কে কত নাম্বার পেলেন জানিয়ে দিন। আমার আজকে স্কোর ছিল এই 14-র মধ্যে 12। আমি 2টা ভুল করেছি, সরি 13-র মধ্যে 12 আমি একটি ভুল করেছি, সেটা আপনাদের সাথে আলোচনা করছি। চলুন এবার আমরা ফিরে যাই উত্তরে, এবং উত্তরটা কোথায় কোথায় আছে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে, তারপরেও আমি আপনাদের ঠান্ডা মাথায় দেখিয়ে দিই। এখন টেস্ট নাম্বার 1, টেস্ট নাম্বার 1-এ যেটা আছে কোশ্চিন নাম্বার 14 to 19, reading the passage to has 7 paragraph A to G. Which paragraph contain the following information? Write the correct letter A to G in the box and 14 to 19 in your answer sheet. অর্থাৎ এই যে অ্যান্সার শিটে আপনারা কিভাবে লিখবেন, অ্যান্সার শিটে 14 থেকে 19 লিখবেন এবং 14 নম্বরে যে ইনফরমেশনটা দেয়া আছে এটা কত নাম্বার প্যারাগ্রাফের মধ্যে আছে এইটা আপনাকে উত্তরে লিখতে হবে। তো চলুন আমরা দেখে নিই। এটার জন্য আপনারা কি প্রথমে 14 থেকে 19 পর্যন্ত নাম্বার দিয়ে দেবেন এবং 14 নম্বরে যে ইনফরমেশনটা সেটা কত নাম্বার প্যারাগ্রাফে আছে এটা আমাদেরকে খুঁজে বের করে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এবার আমরা শুরু করি। 14 নম্বরে যেটা আছে সেটা হলো এ রেফারেন্স টু ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি। অর্থাৎ একটি রেফারেন্স যেটাকে অস্বীকার করা হয়েছিল ইনভলভমেন্ট ইন পাইরেসি। বুঝতে পারছেন যে কোথায় ছিল, সেটা হলো ওই যে চিঠিতে ছিল। এটা কত নম্বরে আমরা পেয়েছি, এটা আমরা পেয়েছি এই যে ডি নাম্বারে।
ডি নাম্বার যদি আপনারা খেয়াল করেন, ডি নাম্বারে আপনারা দেখতে পাবেন এই যে এই যে অ্যালাসিয়া উনি রিজেক্ট করেছেন অ্যাকহ্যান্ডের ক্লেইম ইন দ্য কানেকশন উইথ লুকাকা, অর্থাৎ লুকাকা যে পাইরেট ছিল তার সাথে ওনার কানেকশনটা উনি আরেকজন কিংয়ের কাছে অস্বীকার করেছেন, যেটা ছিল কত নাম্বার প্যারাগ্রাফে, যেটা ছিল ডি নাম্বার প্যারাগ্রাফে। এরপর আমরা দেখব যে 15 নম্বরে যে ইনফরমেশনটা দেয়া আছে সে ডিটেল অফ হাউ এ ক্যাম্পেইন টু ইরাডিকেট দ্য পাইরেসি ওয়াজ ক্যারিড আউট, অর্থাৎ কোন প্যারাগ্রাফে ডিটেল দেয়া আছে এই যে পাইরেসিটা, এই পাইরেসিটাকে পুরোপুরি উৎখাত করে দেওয়ার জন্য। আমরা জানি একদম লাস্ট যে রোটা সেই রোটে বলা হয়েছে বর্তমানে কিভাবে পাইরেসিটা ইরাডিকেট করেছে এবং রোমানরা ইরাডিকেট করেছে কিভাবে এই যে পম্পে এবং মেডিটেরিয়ান সিতে একটা বিশাল একটা ফান্ড রেজ করেছে। এই যে দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন, পম্পে ফার্স্ট এ ফান্ড টু কমব্যাট উইথ দ্য মেডিটেরিয়ান মেনেস, অর্থাৎ পম্পে বিশাল একটা ফান্ড তৈরি করে মেডিটেরিয়ান ভূমধ্যসাগরকে 13টা ভাগে ভাগ করে সেখানে একটা করে কমান্ডার দিয়ে এবং তাদের সাথে এই যে জলদস্যুদের সাথে যুদ্ধ করে এই জলদস্যুদের কিন্তু হাজার হাজার জলদস্যু তিনি নিধন করেছেন। সো 15 নম্বরের উত্তর হবে জি। যারা জি উত্তর দিয়েছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। এরপর আমরা দেখি 16, এ মেনশন অফ দ্য সার্কামস্ট্যান্সেস ইন হুইচ স্টেট ইন দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড উড মেক ইউজ অফ পাইরেটস। এ মেনশন অফ সার্কামস্ট্যান্সেস অর্থাৎ কোথায় লেখা আছে যে এই যে অ্যানশিয়েন্ট হুইচ স্টেট, অর্থাৎ একটি স্টেট এই যে অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ডে অর্থাৎ প্রাচীন যুগে মেক ইউজ অফ পাইরেটস, অর্থাৎ পাইরেটসদের দিয়ে বেনিফিট হয়েছিল। এটা কোথায় লেখা আছে? এটা কোথায় লেখা আছে আপনারা মনে করে দেখুন। এটা কিন্তু লেখা আছে প্যারাগ্রাফ নাম্বার এই যে সিতে, প্যারাগ্রাফ নাম্বার সিতে এই যে এখানে দেখা আছে, দেখেন লেখা আছে যে গভর্নমেন্ট টু রিসোর্ট দ্য পাইরেট সার্ভিসেস স্পেশালি ডিউরিং দ্য ওয়ার টাইম। এই যে ওয়ার টাইমে তারা কিন্তু এই পাইরেসিটাকে কাজে লাগাইতো। কেন? এই নেভিরা অ্যাটাক করার আগে ফার্স্টে কিন্তু পাইরেটরা অ্যাটাক করতো, পাইরেটরা অ্যাটাক করার পরে এই যে সেনাবাহিনী নৌবহররা তাদের অপোনেন্টের উপর অ্যাটাক করে সেখান থেকে কিন্তু জিতে ফিরত। তো আমরা 16 নাম্বার অ্যান্সার আমরা কোথায় পেয়েছি? 16 নাম্বারের অ্যান্সার পেয়েছি আমরা সি নাম্বার প্যারাগ্রাফে। এরপর আমরা যেটা দেখব, এ রেফারেন্স টু হাউ পিপুল টুডে কমনলি ভিউজ পাইরেটস, বর্তমানে লোকরা কিভাবে পাইরেটসটা ভিউ করতেছে। একদম লাস্ট নাম্বার যে প্যারাগ্রাফ আছে সেটা শুরুতে দেওয়া আছে বাট না, অর্থাৎ বর্তমানে কিন্তু এই যে পাইরেটসদের কোন নজরে দেখা হয় সেটার নিয়ে মোটামুটি লেখা আছে, কিন্তু আপনারা এইখান থেকে কনফিউজড হয়ে যেতে পারেন। বাট নাও রোম ওয়াজ অ্যাওয়ার অ্যাবাউট দ্য পাইরেট, বর্তমানে কি রোমানরা এই পাইরেটের ব্যাপারে সচেতন, কিন্তু এই পাইরেটদের ব্যাপারে প্রথমেই যে আমরা শুরু করেছিলাম যে পাইরেটদের বর্তমানে কোন নজরে দেখা হয় সেটা কিন্তু এই প্রথম লাইনে আছে। when one mention pirate an imagine spring to most people mind a crew of misfit daredevil and adventure command of a starship, অর্থাৎ বিশাল যে জাহাজে এই যে পাইরেটরা থাকতো মিসফিট এবং ডেয়ারডেভিল ছিল এবং তারা অ্যাডভেঞ্চার পেয়েছিল, এইটা বর্তমানের লোকরা তাদেরকে দেখে মনে করে, অর্থাৎ এটার 17 নম্বরের উত্তর হবে এ। 17 নম্বরের উত্তর শুধুমাত্র বাট নাও দেখেই জি দিলে কিন্তু হবে না। 18 নম্বর যেটা আছে, অ্যান এক্সপ্লেনেশন অফ হাউ মাচ পিপুল ওয়ার এনকারেজ নট টু রিটার্ন ইন পাইরেসি, অর্থাৎ এই যে পাইরেসিতে কোথায় লেখা আছে অ্যান এক্সপ্লেন অফ হাউ সাম পিপুল, কোথায় লেখা আছে কিছু কিছু লোক ওয়ার নট এনকারেজ, অর্থাৎ আর ফিরে আসতে চায় না। কোথায়? এই পাইরেসিতে। কেন ফিরে আসতে চায় না এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে কিন্তু লাস্ট প্যারাগ্রাফে, কারণ এই যে থাউজেন্ড অফ পাইরেট পিপুল মারা গিয়েছিল এবং তাদের সমাধান স্বরূপ কি করা হয়েছিল, তাদেরকে ল্যান্ড অফার করা হয়েছিল চাষ করার জন্য, যেটা সমুদ্র থেকে অনেক দূরে, যে কারণে অনেকগুলো পিপুল আর ফিরে আসে নাই। সো এটার উত্তর হবে জি, অর্থাৎ 18 নম্বরের উত্তর হবে জি। এ মেনশন অফ নিড ফর
many sailing vessels to stay relatively close to the land. A mention of need many sailing vessels to stay relatively close to the land, অর্থাৎ কোথায় উল্লেখ করা আছে যে এই যে ছোট্ট ছোট্ট নৌকা, এই ছোট্ট ছোট্ট নৌকা উপকূল ঘেঁষে কেন যায়? তো আপনারা কি মনে করতে পারছেন কোথায় ছিল? কারণ একটা প্যারাগ্রাফে লেখা ছিল যে এই যে স্পিড বোট টাইপের যে দ্রুতগামী জাহাজ আবিষ্কারের পূর্বে কি হতো, এই জাহাজ কিন্তু সমুদ্রের মধ্যে দিয়ে যেতে পারতো না, যে কারণে তারা এই যে কোস্টের পাশ দিয়ে যেতে বাধ্য হতো। এটা উল্লেখ কোথায় করা আছে? এই যে দেখেন বি নাম্বার প্যারাগ্রাফে আপনারা মোটামুটি এই যে দেখুন, আপনাদের দেখাই, যে জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স এবং মাঝখানে ইন দ্য অ্যানশিয়েন্ট টাইম দি ইনহ্যাবিটেড আর রিলেটিভলি হেভিলি মেরিন রিসোর্সেস। আচ্ছা, এই যে বিফোর দ্য ইনভেনশন অফ ওশান গোয়িং কারাভেল, এই যে দেখেন এখানে আছে, এই যে বিফোর দ্য ইনভেনশন অফ ওশান গোয়িং কারাভেল in the 15th century, ship could not easily cross along the distance over the open water. Thus, in ancient world, most were restricted to few well-known navigation route follow the coastline. অর্থাৎ এই কোস্টলাইনের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, তারা এই রাস্তাটা দিয়ে যেতে বাধ্য হতো। সো এটার উত্তর হবে 19 নম্বরের উত্তর হবে বি। এখন আমরা দেখব 20 এবং 21-এর উত্তরটা কি হতে পারে। 20 এবং 21-এ লেখা আছে চুজ টু লেটার এ টু ই, অর্থাৎ এ টু ই এর মধ্যে দুইটা লেটার চুজ করতে হবে। রাইট দ্য কারেক্ট লেটার ইন দ্য বক্সেস 20 and 21 অন ইউর অ্যান্সার শিট। অর্থাৎ অ্যান্সার শিটে 20 এবং 21-এ এ থেকে ই এর মধ্যে দুইটা লেটার লিখতে হবে। হুইচ টু অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য ইনহ্যাবিটেড অফ দ্য মেডিটেরিয়ান রিজন। অর্থাৎ মেডিটেরিয়ান রিজনে যে ইনহ্যাবিটেড আছে এনাদের বিষয়ে লেখক যেটা লিখেছেন সেটা এ থেকে ই এর মধ্যে কোনটা কোনটা সঠিক। দে অফেন ইউজ টু স্টোলেন দ্য ভ্যাসেল টু ক্যারি আউট দ্য পাইরেট অ্যাটাক। অর্থাৎ এই যে পাইরেটরা যে নৌবাহিনী নৌকাকে অ্যাটাক করতো, এই অ্যাটাকগুলো তারা চুরি করতো, এমন কোনো ইনফরমেশন কি আছে? এমন কোনো ইনফরমেশন কিন্তু নেই। They managed to escape the capture by the authorities because they knew it so well. They managed to escape, অর্থাৎ এই যে পাইরেটস যারা ছিল তারা কিন্তু escape করতে পারতো কোন কারণে? অথরিটিস escape করতে পারতো কোন কারণে? এই এরিয়া তারা কিন্তু খুব ভালো মতো জানতো। এটা কিন্তু খুবই 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 সত্যি। এটা কেমন সত্যি? এটা আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো প্যারাগ্রাফ নাম্বার বি। এই প্যারাগ্রাফ নাম্বার বি এ এই যে লাস্টে আপনারা যদি দেখেন, লাস্টে দেখতে পাবেন যে এইখানে লেখা আছে ইন অ্যাডিশন দ্য নলেজ অফ লোকাল এরিয়া আর হেল্প দ্য পাইরেট টু অ্যাভয়েড দ্য রিটেনশন ওয়ান্স দ্য স্টেট ফ্লিট অ্যারাইভ। অর্থাৎ স্টেট ফ্লিট আসলে তারা কিন্তু এই লোকাল এরিয়ার খুব ভালো মতো জানার কারণে তারা কিন্তু এখান থেকে পালাই যেতে পারত। সো দি ইনহ্যাবিটেডের যে কথাটা আছে, এই ইনহ্যাবিটেডের কথাটা এই পুরোটা কিন্তু এই বি নাম্বার যে প্যারাগ্রাফ আছে, বি নাম্বার প্যারাগ্রাফের মধ্যে আপনারা মোস্ট পেয়ে যাবেন। সো এখানে কিন্তু আমরা 20 নাম্বারে 20 নাম্বারে উত্তর আমরা চাইলে বি লিখতে পারি এবং বি লিখলে উত্তরটা সঠিক হবে। সি নাম্বারে যেটা আছে সেটা হলো দে পেইড ফর ইনফরমেশন অ্যাবাউট দ্য রুট মার্চেন্ট শিপ উড টেক। অর্থাৎ তাদেরকে টাকা দেয়া হতো ইনফরমেশন গ্যাদার করার জন্য, এই যে রুট দিয়ে মার্চেন্ট শিপগুলো যাবে। এটা কি কোথাও আছে? আমার মনে হয় না এই প্যারাগ্রাফে কোথাও আছে যে মার্চেন্ট শিপগুলো কোন রুট দিয়ে যাবে সেটা জানানোর জন্য তাদেরকে টাকা দেয়া হতো। সো এটা কোনো উত্তরে আসবে না। এরপর ডি যেটা আছে, দে ডিপেন্ড মোর অন দ্য সি ফর দেয়ার লাইভহুড দ্যাট ওয়াজ অন ফার্মিং। অর্থাৎ তারা এই সমুদ্রের উপর অনেক বেশি ডিপেন্ড করতো, তারা তাদের এই ফার্মিংয়ের থেকেও। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এটা বি নাম্বার প্যারাগ্রাফে আপনারা যদি দেখেন, বি নাম্বার প্যারাগ্রাফে এই যে এখানে লেখা আছে
এই যে ইন অ্যানশিয়েন্ট টাইম, এই যে দেখুন ইন অ্যানশিয়েন্ট টাইম দি inhabitant of this area relied heavily on marine resources including fish and salt। অর্থাৎ এই মেরিন রিসোর্সের জন্য, এই যে মাছ এবং সল্টের জন্য তারা এই সমুদ্রের উপর অনেক বেশি ইনভলভ ছিল। অর্থাৎ এই ডি নাম্বারটা কিন্তু একদম কারেক্ট উত্তর। ডি নাম্বার উত্তরটা 21 নাম্বারে লিখে দিলে আমরা দুইটা উত্তর পেয়ে গেছি। ই নাম্বারটা আপনারা চাইলে পড়তে পারেন, চাইলে না পড়তে পারেন, তবে আমরা পড়ে দেখি কি লেখা আছে। যে দে স্টোর মেনি অফ দ্য গুড টেক ইন পাইরেট অ্যাটাক ইন ক্লোভস অ্যালং দ্য কোস্ট লাইন। অর্থাৎ এই যে কোস্ট লাইনে যে বিভিন্ন পাহাড় পর্বতের যে খাড়ি আছে, এই খাড়িতে তারা এই যে সমুদ্রের যে জলদস্যুতার কারণে যেই জিনিসগুলো তারা চুরি করতো, এই চুরি করা জিনিসগুলো ওইখানে লুকিয়ে রাখতো। এমন কোনো ইনফরমেশন কি আমরা প্যারাগ্রাফের মধ্যে পেয়েছি? আমার মনে হয় না এমন কোনো ইনফরমেশন প্যারাগ্রাফের মধ্যে পেয়েছি। সো 20 এবং 21 নম্বরের উত্তর হবে বি এবং ডি। এরপর আমরা পেয়েছি কি কোশ্চেন নাম্বার 22 এবং 23। কোশ্চেন নাম্বার 22 এবং 23-এর উত্তর কিভাবে হবে? 22 নাম্বার 23 নাম্বারে অ্যান্সার দিতে হবে হুইচ টু অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য পাইরেসি অ্যান্ড অ্যানশিয়েন্ট গ্রিস। এই যে অ্যানশিয়েন্ট গ্রিসে যে হোমার, ইলিয়াড অ্যান্ড ওডিসি লিখেছে, এটাতে তিনি পাইরেটসদের ব্যাপারে যা লিখেছে সেটার মধ্যে কোন দুইটা ওয়ার্ড সত্যি। সো আমরা প্রথমে দেখি দি স্টেট এস্টিমেটেড দ্যাট ভেরি ফিউ পিপুল আর ইনভলভ দ্য পাইরেসি। অর্থাৎ সামান্য কিছু পরিমাণ লোকজন পাইরেসিতে ইনভলভ ছিল। দি স্টেট এস্টিমেটেড দ্যাট, আসলে না, সেই ইন দ্যাট টাইম গ্রিসে কিন্তু বেশিরভাগ লোকই পাইরেসির মধ্যে ইনভলভ ছিল এবং এটা তাদের এভরিডে লাইফ ছিল আর কি, মানে প্রতিদিনের লাইফ ছিল। ইভেন গভর্নমেন্ট এমপ্লয়িরাও ইনভলভ ছিল। এই অ্যাটিটিউড টুয়ার্ড দ্য পাইরেসি চেঞ্জ শর্টলি আফটার ইলিয়াড অ্যান্ড ওডিসি ওয়াজ রিটেন। অর্থাৎ এই যে হোমারের যে ইলিয়াড এবং ওডিসি সাহিত্য লিখেছিল, এরপরে পাইরেসির অ্যাটিটিউডটা অনেক কমে গিয়েছিল। সেটা কি আসলে হয়েছিল? না, আসলে হয় নাই, কারণ হোমার যে ইলিয়াড এবং ওডিসিতে উল্টা আরও পাইরেসিটাকে গ্লোরিফাই করেছিল, যে কারণে কোনো চেঞ্জই আসে নাই। Important official were known to occasionally take part in piracy। অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু কিছু অফিসিয়ালরা এই পাইরেসিতে অংশগ্রহণ করতে। এটা কি সত্যি? এটা অবশ্যই 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 সত্যি। এটা আপনারা পেয়ে যাবেন কোথায়? এটা আপনারা পেয়ে যাবেন ই নাম্বার প্যারাগ্রাফের লাস্টের দিকে। এই যে দেখুন, ই নাম্বার প্যারাগ্রাফের লাস্টের দিকে এই যে অ্যাকর্ডিং টু দ্য গ্রিক অরেটর, উনি এই যে অ্যাথেন্সের অ্যাম্বাসিডার ছিল, মেড এ ডিটুর ফ্রম দ্য অফিসিয়াল ট্রাভেল, ক্যাপচার এ শিপ ফ্রম সেলিং ফ্রম দ্য ইজিপ্ট। অর্থাৎ ইজিপ্ট থেকে যে নৌবহরটা আসতেছিল সেটাকে সে অ্যাটাক করে এবং তাদের কাছ থেকে যে ওয়েলথ, ধন সম্পদ উনি কিন্তু লুটে নেয় তার জন্য। অর্থাৎ ইম্পর্টেন্ট পার্সোনালরাও এর মধ্যে ইনভলভ ছিল, এটা সত্যি। তার মানে 20 নাম্বারের উত্তর হবে সি। এরপর ডি নাম্বার কি আছে? দে ডিপেন্ড মোর অন দ্য সি ফর দেয়ার লাইভলিহুড দেন অন ফার্মিং। অর্থাৎ দে ডিপেন্ড মোর অন দ্য সি ফর দেয়ার লাইভলিহুড দেন অন ফার্মিং। আচ্ছা, এটা আমি ভুল করতেছি, পরেরটাতে যেটা আছে ডি নাম্বারে লেখা আছে এভরি সিটিজেন regarded pirate attack on cities as unacceptable। অর্থাৎ প্রত্যেকটা সিটিতেই এই পাইরেসিটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতো না। এটা কি সত্যি? না, এটা সত্যি না। কিছু কিছু সিটিতে কিন্তু এই পাইরেসিটাকে অ্যাকসেপ্ট করতো, কারণ তারা এই কৃতদাস নিয়ে আসতো এই পাইরেসির মাধ্যমে। সো ডি নাম্বারটা ভুল উত্তর। এরপরে যেটা আছে সেটা হলো এ ফেভারেবল ভিউ of piracy is evident in certain ancient Greek text। অর্থাৎ এই যে বিভিন্ন এ ফেভারেবল ভিউ, অর্থাৎ একটা ভালো ভিউ ছিল কাদের উপর? পাইরেসির উপর। ইজ এভিডেন্স, অর্থাৎ এভিডেন্ট হিসাবে পাওয়া যায় সার্টেন অ্যানশিয়েন্ট গ্রিক টেক্সটের উপর। অর্থাৎ বেশ কিছু লেখালেখিতে এই যে যে পাইরেসি বা জলদস্যুতা আছে তাদেরকে কিন্তু গ্লোরিফাই করা হয়েছে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। হোমার নিজেই তার ইলিয়াড এবং ওডিসিতে এটাকে গ্লোরিফাই করেছে। এটার উত্তরটা আপনারা যদি চান, এটা উত্তর আপনারা প্যারাগ্রাফ নাম্বার ইতে সরাসরি পেয়ে যাবেন। এই যে আপনাদের দেখায় প্যারাগ্রাফ নাম্বার ইতে
লেখা আছে হোমার ইলিয়াড অ্যান্ড ওডিসিতে গ্রিক রাইটার নট অনলি কন্ডেম বাট প্রেইস অর্থাৎ প্রশংসা করেছিল তাদের লাইফস্টাইল অ্যান্ড অ্যাকশন অফ দ্য পাইরেটসদের উপর। এখন আমরা 22-23-এর দুইটা উত্তর পেয়ে গেলাম। 22-23-এর দুইটা উত্তর হলো সি অ্যান্ড ই। এই সি অ্যান্ড ই 22-23 আপনারা যে কোনো একটাতে সি লিখবেন, যে কোনো একটাতে ই লিখলে আপনার উত্তর কিন্তু রাইট হিসাবে কাউন্ট হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চিন নাম্বার 24 থেকে 26, কমপ্লিট দ্য সামারি বিলো, চুজ ওয়ার্ড অনলি ফর দ্য প্যাসেজ অফ ইচ অ্যান্সার অ্যান্ড রাইট ইউর অ্যান্সার ইন বক্সেস 24 to 26 অন ইউর অ্যান্সার শিট। অর্থাৎ অ্যান্সার শিটে আপনি শুধু 24, 25 এবং 26 লিখবেন এবং 24, 25, 26-এ শুধুমাত্র একটি ওয়ার্ড লিখবেন। একটি ওয়ার্ড লিখলেই কিন্তু আপনার হবে। একটি ওয়ার্ডটা কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যে উত্তরটা আছে এই উত্তরটা লিখতে হবে। পাইরেট ওয়াজ অ্যান ইস্যু অ্যানশিয়েন্ট রোম হ্যাড টু ডিল উইথ, অর্থাৎ অ্যানশিয়েন্ট রোম পাইরেটসের সাথে ডিল করেছে, এটা একটা ইস্যু ছিল। বাট অলসো ব্রট সাম বেনিফিট টু দ্য রোম, বেনিফিট করেছিল, রোমকে বেনিফিট করেছিল, কারণ এদেরকে স্লেভ প্রোভাইড করতো। ফর এক্সাম্পল পাইরেট সাপ্লাই স্লেভ, এই যে দেখা আছে, দ্যাট ওয়ার ইম্পর্টেন্ট টু দ্য রোম ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ রোমের এগ্রিকালচার এবং মাইনিংয়ে হেল্প করতো। হাউএভার অ্যাটাক অন দ্য ভেসেল ট্রান্সপোর্টিং ড্যাশ টু দ্য রোম, অর্থাৎ যদিও তারা কিছু কিছু ভেসেলকে অ্যাটাক করতো, কোন ধরনের ভেসেলকে অ্যাটাক করতো মনে আছে, অর্থাৎ খাদ্য নিয়ে যেত কি গ্রেইন টু দ্য রোম, রেজাল্ট ইজ ফর ড্যাশ ফর দ্য পাইরেট রেসপন্সিবল, রেজাল্ট ইজ ফর পানিশমেন্ট ফর দ্য পাইরেটস রেসপন্সিবল, রেজাল্টেড ইন কল ফর, অর্থাৎ যারা এই গ্রেনকে চুরি করেছিল ফলস্বরূপ, ফলস্বরূপ ইন কল ফর, অর্থাৎ তাদেরকে সবাই শাস্তির জন্য কথা বলেছিল। কোথায়? সিনেটে কথা বলেছিল, যেখানে এখানে উত্তর হবে যে পানিশমেন্ট ফর দ্য পাইরেট রেসপন্সিবল। অ্যান্ড নেভারলেস piracy continue with some pirate demanding a dash for the return of the Roman official they capture, অর্থাৎ এই যে রোমান অফিসিয়ালদের তারা যে ক্যাপচার করেছিল, ক্যাপচার করার বিনিময়ে তারা কি চেয়েছিল? বলেন, ক্যাপচার করার বিনিময়ে তারা টাকা চেয়েছিল, কিন্তু এখানে কি টাকা লেখা আছে? এখানে লেখা আছে র্যানসাম। সো এই উত্তরটা আপনারা কোথায় পেয়ে যাবেন? এই পুরো উত্তরটা আপনারা কিন্তু জাস্ট একটা জায়গায় একটা প্যারাগ্রাফে পেয়ে যাবেন। সেই প্যারাগ্রাফটা হলো এই যে দেখুন, এফ নাম্বার প্যারাগ্রাফে একদম হুবহু লিখে দেওয়া আছে। এই যে পাইরেট অ্যাটাক অন দ্য গ্রেইন শিপ, ওই যে বলছিলাম কোথায় অ্যাটাক করে? এই যে গ্রেইন শিপে অ্যাটাক করে। হুইচ ইজ এসেনশিয়াল ফর রোমান সিটিজেন, লেড টু দ্য অ্যাংরি ভয়েস টু দ্য সিনেট ডিমান্ডিং, এই যে পানিশমেন্ট, অর্থাৎ কল ফর পানিশমেন্ট, দে ডিমান্ডিং পানিশমেন্ট অর কল ফর পানিশমেন্ট অফ দ্য কালপ্রিট, কারা? যারা জলদস্যুতা করেছিল এই গ্রেনের উপর। হাউএভার এই যে লেখা আছে এমবোর্ডেড, অর্থাৎ কিছু সাহসী পাইরেট কিডন্যাপ করেছিল প্রমিনেন্ট রোমান, কিছু রোমান লোকদের, ভালো লোকদের, আস্কিং ফর লার্জ র্যানসম টু বি পেইড, এই যে র্যানসম, অর্থাৎ র্যানসম বা কিছু টাকা তারা বিনিময় হিসাবে চেয়েছিল। সো এই হলো উত্তর। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি 24 নম্বরের উত্তর হবে গ্রেইন, 25 নম্বরের উত্তর হবে পানিশমেন্ট এবং 26 নম্বরের উত্তর হবে যে র্যানসাম। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম, এবং কে কত নাম্বার পেলেন এটা কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকালকে কথা বলবো প্যাসেজ 3 নিয়ে, ঠিক একই সময়ে। আর আমার যে ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিও কেমন লাগছে। আর ডে টু ডে আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ইমপ্রুভ করতে পারি। অফিসের ফাঁকে ফাঁকে পড়াশোনা করছি, প্লাস অফিস থেকে এসে পড়াশোনা করছি। দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন ভালো স্কোর করতে পারি, কিংবা ইংলিশ লার্নিংটাই যেন ইমপ্রুভ করতে পারি, কারণ ইমপ্রুভিং মাইসেলফ ইজ এ কোর গোল।
সো নিজেকে ডেভেলপ করাটাই আসলে অনেক বড় একটা সার্থকতা। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তারপরে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আমিও জিনিসটা বুঝে বুঝে পড়ে সুন্দর মতো উত্তর করতে পারছি। সবাই আশা করি বেশ অনেকটা ইমপ্রুভ করতেছেন। সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।